চামচের এই অংশটা উত্তল আয়নার মতো কাজ করে। সত্যিকারের উত্তল আয়না একটি প্রকৃত গোলকের অংশের হয়। ধরা যাক গোলকটির ব্যাসার্ধ আর এবং তার একটি অংশ কেটে তার উত্তল অংশটির দিক থেকে আলোর প্রতিফলনের ব্যবস্থা করা হয়েছে। এই আয়নায় একটি কি হলো, নেটওয়ার্কের সমস্যা নাকি? আলোকরশ্মি পড়ো পড়ো। যাওয়া আলোকরশ্মিগুলো যদি আয়নার কেন্দ্রের দিকে বর্ধিত করি তাহলে মনে হবে সেটা বুঝি একটা বিন্দু থেকে ছড়িয়ে গেছে। ওই বিন্দুটিকে বলে ফোকাস বিন্দু। উত্তল আয়নার যে পৃষ্ঠ থেকে প্রতিফলন হয় তার কেন্দ্রবিন্দুটিকে বলে মেরু বিন্দু এবং এই বিন্দু থেকে ফোকাস বিন্দুর দূরত্বটিকে বলে ফোকাস দূরত্ব। আচ্ছা, আমরা দেখো তিনটা জিনিস পাইলাম। একটু দাঁড়াও আমিনুল, তিনটা জিনিস আমরা এখানে পাইলাম। হ্যাঁ, যে উত্তল আয়নার কেন্দ্রবিন্দু মানে মাঝের যে অংশ সেটাকে আমরা বলছি মেরু। আচ্ছা, আর দ্বিতীয় যেটা পাইলাম সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে আমরা বলছি ফোকাস বিন্দু এবং মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে বলছি ফোকাস দূরত্ব। হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে আমাদের সামনে, তো এগুলো আমরা মোটামুটি একটু দাগায় রাখি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ পড়ো তারপরে। একটা গোলীয় আয়নাকে আমরা সবসময় একটা গোলকের অংশ হিসেবে কল্পনা করতে পারি। ওই গোলকটির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ফোকাস দূরত্ব হবে r/2। তাহলে একটা গোলীয় আয়না যে গোলক থেকে কেটে নেওয়া হয় সেই গোলকের কেন্দ্র থেকে একদম আয়না পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটাকে বলা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। বা আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি এটা বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, এই বক্রতার ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি এটার সাথে ফোকাস দূরত্বের সম্পর্কটা কি হবে? ফোকাস দূরত্বটা হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ যদি হয় আমার 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব হবে 10 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা পড়ব পরের অংশটুকু, প্রমাণ করব যে এফ সমান সমান r/2। আচ্ছা, তো হ্যাঁ আমিনুল এইটুকু একটু পড়ো, আমরা বোঝার চেষ্টা করব এই অংশটা। হ্যাঁ, ওকে, প্রমাণ করব f = r/2। মজার ব্যাপার হচ্ছে আমি পারবো না, শুধু এর কাছাকাছি প্রমাণ করতে পারবো। ধরা যাক গোলীয় আয়নার মূল অক্ষের সাথে সমান্তরাল দুটি রশ্মি a এবং b থেকে এক মেরু বিন্দুতে এবং অন্য একটি y বিন্দুতে এসেছে। আচ্ছা একটু একটু আমরা খেয়াল করব, একটু 226 পৃষ্ঠা আমরা খেয়াল করব। এ আর বি দুইটা বিন্দু থেকে দুইটা রশ্মি আমার আয়নার উপরে এসে পড়েছে, একটা হচ্ছে এক্স বিন্দুতে একটা হচ্ছে ওয়াই বিন্দুতে। চিত্র হচ্ছে 8.18, দেখতে পাচ্ছ না সবাই? হ্যাঁ হ্যাঁ আমিনুল পড়ো তারপর। যেটি x এসেছে সেটি প্রতিফলিত হয়ে যেদিকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যাবে। আমরা এই রেখাটিকে গোলকের কেন্দ্র ও বিন্দু পর্যন্ত বর্ধিত করি। দেখাই যাচ্ছে OX = r, গোলকের ব্যাসার্ধ। B থেকে যে রশ্মিটি y বিন্দুতে এসেছে সেটি সেই বিন্দুতে লম্ব ON এর সাথে থিটা t আপতন কোণ করেছে। BY রশ্মিটির প্রতিফলন কোণ থিটা r এবং সেটি প্রতিফলিত হয়ে YP দিকে যাবে। আমরা PY কে বর্ধিত করলে সেটি OX রেখাকে F বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, আমরা একটু বুঝি। হ্যাঁ আমিনুল একটু বুঝি, আমি একটু চিত্রটা দেখাই বই থেকে, খেয়াল করি সবাই। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে এ বিন্দু থেকে একটা আসলে এক্সে, এটা সরাসরি আপতিত হয়েছে, যেভাবে আপতিত হয়েছে আবার সেভাবেই প্রতিফলিত হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা পিছন দিকে বাড়াই তাহলে ও পর্যন্ত বর্ধিত করতে পারি, তাহলে এখানে ও এক্স হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ আর। আচ্ছা, আরেকটা কি বলেছে, বি বিন্দু থেকে যেটা ওয়াইতে আপতিত হয়েছিল সেটা ওয়াই বিন্দুতে আমরা একটা লম্ব এঁকেছি ওয়াইএন, ওয়াইএন এর সাথে যে কোণে আপতিত হয়েছিল ঠিক সেই কোণে প্রতিফলিত হয়ে যাবে, সেটা হচ্ছে থিটা আর, অর্থাৎ ওয়াইপি পথে প্রতিফলিত হবে। থিটা আই কোণে আপতিত হয়েছিল, থিটা আর কোণে প্রতিফলিত হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন এই ওয়াইপিকে আমরা যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে এটা এফ বিন্দুতে কি হবে, ছেদ করবে। ঠিক আছে, তাহলে ও এক্স রেখাকে এফ বিন্দুতে ছেদ করবে, তাহলে আমরা বলতে পারি এই এফটা হচ্ছে আমার ফোকাস বিন্দু। হ্যাঁ, আমিনুলের পরের অংশ পড়ো।
ওকে, হুম, এফ এফ ওয়াই, কারণ ও এফ ওয়াই ত্রিভুজের কোণ এফ ও ওয়াই ইকুয়াল কোণ ও ওয়াই এফ, আচ্ছা যেহেতু কোণ একটু এফ ও ওয়াই। আমরা একটু বুঝে নেই কি বলছে। ও প্রথমে বলছে ও এফ সমান সমান এফ ওয়াই। কেন বলছে? কারণ এটা একটা ত্রিভুজ, ও এফ ওয়াই একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এফ ও ওয়াই, এফ ও ওয়াই অর্থাৎ এই ও কোণটা সমান সমান কি বলছে, ও ওয়াই এফ, মানে ও কোণ আর ওয়াই কোণ পরস্পর সমান। কেন? যেহেতু এফ ও ওয়াই, যেহেতু এফ ও ওয়াই কোণটা হচ্ছে থেটা আই কোণের সমান, এই যে এই কোণের সমান, এইটা আর এইটা সমান। কেন সমান আমরা আবার একটু ভালোভাবে বুঝবো, এখানে বিস্তারিত দেওয়া নেই, আমরা একটু খেয়াল করি। এই রশ্মি আর এই রশ্মি হচ্ছে সমান্তরাল রশ্মি, আর এই রেখাটা তাদের ছেদ করেছে। তাহলে সমান্তরাল রশ্মির একই পাশে যে কোণ দুটো উৎপন্ন হয়, এই থেটা আই কোণ আর এই ও কোণ, এই দুইটা পরস্পর কি কোণ হলো? অনুরূপ কোণ। এই জন্য এই দুইটা কোণ পরস্পর সমান। ঠিক আছে? আচ্ছা, আবার যদি বিপরীতভাবে বলি আমরা, তাহলে এই কোণটা, এই রেখাটা সমান্তরাল এবং এই পিএফ রেখাটা হচ্ছে তাদের ছেদক। তাহলে পিএফ রেখার একই পাশে যে দুইটা কোণ উৎপন্ন বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণ দুটাও পরস্পর সমান এবং এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে থেটা আর আর ওয়াই কোণটা হচ্ছে একান্তর কোণ, আর থেটা আই আর ও কোণটা হচ্ছে অনুরূপ কোণ। যেহেতু এই দুইটা কোণ আবার পরস্পর সমান, কারণ প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়। এরা দুজন পরস্পর সমান হওয়ায় ও কোণ আর ওয়াই কোণও পরস্পর কী হবে? সমান হবে। ঠিক আছে? এর পরের অংশটা তাহলে আমার কি হলো? এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি একটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান। এই জন্য বলেছে ও এফ আর এফ ওয়াই এই দুইটা পরস্পর সমান। যেহেতু এদের কোণ দুইটা পরস্পর সমান হয়েছে, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, তাহলে সমান কোণের বিপরীত বাহু দুইটাও পরস্পর কি হবে? সমান হবে। এরকম উপপাদ্য তো আমরা পড়েছি না? তাহলে ও এফ ওয়াই কোণের ও কোণ আর ওয়াই কোণ পরস্পর সমান। তাহলে ও কোণের বিপরীত বাহু হচ্ছে এফ ওয়াই আর ওয়াই কোণের বিপরীত বাহু হচ্ছে ও এফ। তাহলে এই দুইটা বাহু দুইটা পরস্পর সমান। হ্যাঁ, এবার পড়ো আমিনুল বাকি অংশটুকু। এফ ওয়াই সর্বসম এফ এক্স, যখন এক্স ওয়াই এক্স ওয়াই ব্যাসার্ধ আর থেকে অনেক ছোট, তখন এই কথাটা সত্য। বেশিরভাগ উত্তল আয়নায় এটি সত্য। কাজেই এফ ও ইকুয়াল এফ ওয়াই ইকুয়াল এফ এক্স ইকুয়াল আর বাই 2, অর্থাৎ ফোকাস দূরত্ব এফ ইকুয়াল আর বাই 2। আচ্ছা, কি বললো এই কথাটা আমরা একটু বুঝি। বলেছে এফ ওয়াই আর এফ এক্সটা পরস্পর সমান বলা যায়। কখন বলা যায়? যখন এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্বটা খুব কম। ঠিক আছে, কাছাকাছি দূরত্বের দুইটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব মোটামুটি সমান ধরা যায়। হ্যাঁ, তাহলে এফ ওয়াই আর এফ এক্স যদি সমান হয়, তাহলে আমরা আগে কি বলছি? ও এফ আর ও ওয়াই সমান। তাহলে ওয়াই আর এক্সের দূরত্বটা যদি সমান আমরা ধরি, তাহলে আমরা বলতে পারি ও এফ থেকে ও এক্সটাও সমদূরত্বে আছে, অর্থাৎ ও এফ থেকে এফ এক্সটাও সমদূরত্বে আছে, অর্থাৎ ও এক্সের মধ্যবিন্দু হচ্ছে এফ। অর্থাৎ বলা যায় এফ সমান সমান আর বাই 2। যেহেতু ও এক্স সমান সমান আর, তাহলে আর এর অর্ধেকে যদি এফ থাকে, তাহলে আমরা কি বলতে পারি? এফ সমান সমান আর বাই 2। বুঝতে পেরেছি? এই কোশ্চেনটা কিন্তু আসলে পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এফ সমান সমান আর বাই 2 বা কোনো দর্পণের বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এই জিনিসটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এটা আমরা মোটামুটি ভালোভাবে পড়ব। তো সবাই কি বুঝতে পেরেছি কিভাবে প্রমাণটা করছে? আমি আরও একবার বলছি, খেয়াল করো। প্রথমে বলছে এক্স একটা বিন্দু, ওয়াই একটা বিন্দু, এ একটা বিন্দু, ওয়াই বি একটা বিন্দু। এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এসে পড়েছে এক্সে, বি বিন্দু থেকে এসে পড়েছে ওয়াইয়ে। তো এটা সরাসরি, যেহেতু প্রধান ফোকাসের সাথে, এটা আবার সরাসরি প্রতিফলিত হয়েছে। এটা
প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পরে এমনভাবে প্রতিফলিত হয়েছে যে দেখলে মনে হয় যে এটা যেন প্রধান ফোকাস থেকে আসতেছে। তো এখানে এটা হচ্ছে আমার আপতন কোণ, পরেরটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। আচ্ছা, এখন আমরা প্রমাণটা কিভাবে শুরু করেছি। প্রমাণের শুরুতে আমরা দেখিয়েছি, এটা যদিও বইতে এত লেখা নাই, আমি তোমাদের বোঝার স্বার্থে একটু বলছি, যে এই রেখাটা ওয়াইবি রেখাটা ও এ রেখার সমান্তরাল। এটাকে একবার ছেদ করেছে হচ্ছে তোমার পি এফ রেখা, আরেকবার এটাকে ছেদ করেছে হচ্ছে তোমার এন ও রেখা। যখন পি এফ রেখা ছেদ করেছে তখন এই তোমার প্রতিফলন কোণ আর এই ওয়াই কোণ পরস্পর একান্তর কোণ এবং এই দুটা হয়েছে সমান। আর যখন হচ্ছে তোমার এন ও রেখাটা ছেদ করেছে তখন এই আপতন কোণ আর ও কোণটা হয়েছে পরস্পর সমান, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। এখন আমরা দেখো আপতন কোণ আর প্রতিফলন কোণ প্রতিফলনের সূত্র অনুযায়ী সমান। এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই ওয়াই কোণ আর ও কোণও পরস্পর কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ত্রিভুজটাতে কী দেখতে পাই, ওয়াই কোণ এবং ও কোণ পরস্পর সমান। তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ওই কোণ দুইটার বিপরীত বাহুও পরস্পর কী হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি ও এফ আর এফ ওয়াই এই দুইটাও পরস্পর কী হচ্ছে, আমার সমান হচ্ছে, এই দুইটা বাহু পরস্পর সমান হচ্ছে। আচ্ছা, এখন আমরা ও এফ আর এফ ওয়াই সমান প্রমাণ করার পরে কি বলছি, ওয়াই এবং এক্স এই দুইটার দূরত্ব যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারি এফ ওয়াই আর এফ এক্স এই দুইটাও পরস্পর সমান, এটা ধরে নেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এফ ওয়াই আর এফ এক্স যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি ও এফ আর এফ এক্স এই দুইটাও পরস্পর সমান, অর্থাৎ ও এক্স বাহুর বা হ্যাঁ রেখার মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে কি বলা যায়, ও এফ সমান সমান হাফ অফ ও এক্স। তাহলে আমরা ও এফ মানে কি, সরি এফ এক্স সমান সমান হাফ অফ ও এক্স। তো এফ এক্স দিয়ে কী বোঝায়, প্রধান ফোকাস বা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এফ সমান সমান আর বাই টু। এফ হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, বুঝতে পারছো সবাই। সামির কি দেখতেছো বলো। ম্যাডাম বই দেখতেছি। বই দেখতেছো, বই কি উপরে রাখা? এই যে ম্যাডাম বই এখানে আচ্ছা রাখছি। ঠিক আছে, ওকে, তাহলে বুঝা গেছে, বুঝতে পেরেছি টোটালটা আমরা। আচ্ছা জি ম্যাম। তাহলে এবার একই জিনিস পরবর্তীতে গলীয় উত্তল আয়নায় আছে। তো গলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব এটা একটু পড়বা হচ্ছে নাবিল, পড়বা এই অংশটা। গলীয় উত্তল আয়নায় প্রতিবিম্বটা কেমন হবে এটা পড়বা, নাবিল পড়ো। আমরা আগেই বলেছি চামচের বাইরের অংশটা গলীয় উত্তল আয়নার মতো কাজ করে এবং সেখানে আমি নিজেকে দেখতে চাইলে ছোট এবং সোজা একটি প্রতিবিম্ব দেখতে পাবো, যার অর্থ আমরা গলীয় উত্তল আয়নার প্রতিবিম্বটি সবসময় ছোট দেখার কথা। আচ্ছা একটু খেয়াল করবা, তোমাদের সবার বাসায় তো স্টিলের চামচ আছে, আজকেই দেখবা চামচের বাইরের পৃষ্ঠে নিজেকে কেমন দেখা যায় আর ভেতরের পৃষ্ঠে কেমন দেখা যায়, আজকেই খেয়াল করবা, তাইলে আমরা বুঝবো। উত্তলে সবসময় আমরা নিজেদেরকে দেখবো ছোট উত্তল দর্পণে, আর অবতল দর্পণে নিজেদেরকে দেখবো বড়। ঠিক আছে, পড়ো। গলীয় উত্তল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি বোঝার জন্য আলোক রশ্মি গলীয় উত্তল আয়নায় কিভাবে প্রতিফলিত হয় সেটি জানতে হবে। সেটি নির্ভর করে আলোক রশ্মি কি কোণে গলীয় উত্তল আয়নায় এসে পড়ছে তার উপর। আমরা তিনটি বিশেষ আলোক রশ্মির প্রতিফলনের নিয়ম জানলেই কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি ব্যাখ্যা করতে পারবো। এক, আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যায়। আচ্ছা এটা একটু আমরা বুঝি, এটা একটু বুঝি। যদি এটা কেন্দ্রমুখী অর্থাৎ মেরুর দিকে যায়, প্রধান অক্ষের সাথেই চলে যায়, তখন এটা কি হবে, যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে ফিরে যাবে। যেমন হয়েছিল এ এক্স এর ক্ষেত্রে, ওটা যেভাবে আসছিল ওভাবে আবার প্রতিফলিত হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম নিয়ম। হ্যাঁ, এবার দ্বিতীয় নিয়ম। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি
পিকিউ ফোকাস বিন্দু এফ থেকে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, সব সময় প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি এটা হয় উত্তল দর্পণে, তাহলে কি হবে, প্রধান ফোকাস থেকে ছড়িয়ে যাচ্ছে এরকম মনে হবে। আর যদি অবতল দর্পণ থেকে হয় সেক্ষেত্রে কি মনে হবে, যেটা একটা ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে। 3 নাম্বার। তারপর 3 নাম্বার, আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যে দিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়ে ফিরে যায়। কাজেই কোনো আলোক রশ্মি ফোকাস অভিমুখী হলে সেটি প্রধান অক্ষের সাথে সমান্তরালে হয়ে প্রতিফলিত হবে। আচ্ছা, এটা হচ্ছে একটু বিপরীত, যে আগে আমরা বলছি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়। আর কোনো আলোক রশ্মির দিক যদি এমন হয় যে এটা প্রধান ফোকাস থেকে আসছে এরকম মনে হয়, তাহলে এই রশ্মিটা আবার প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, প্রতিফলিত হয়ে যাবে। আগে বলেছিলাম প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসলে সেটা প্রধান ফোকাসে গিয়ে মিলিত হবে বা প্রধান ফোকাস থেকে অপসৃত হবে। আর এখন বলছি বিপরীত কথা, যে কোনো আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আসে বা দিকটা যদি এমন হয় মনে হবে যে এটা প্রধান ফোকাস থেকে আসতেছে, তাহলে এটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে। এই 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, বাকি অংশটা পড়ো বাবা। আমরা এখন এই 3টি নিয়ম ব্যবহার করে প্রতিবিম্ব তৈরি করতে পারবো। 8.19 চিত্রে একটা উত্তল আয়নার সামনে XY একটি বস্তু রাখা আছে। Y বিন্দু থেকে আলো R বিন্দুতে এলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে আবার Y বিন্দুর দিকেই ফিরে যায়, যার অর্থ XY বস্তুর Y বিন্দুর প্রতিবিম্বটি এই Y ও রেখায় কোথাও হবে। আচ্ছা, সেটি ঠিক কোথায় একটু জানতে আমরা হবে? বুঝি, আমরা চিত্রটার দিকে খেয়াল করব। ঠিক আছে, কোনো লাইন না বুঝলে আমরা ওর পড়া শেষ হলে তারপরে জিজ্ঞেস করব। হ্যাঁ, বলো। সেটি ঠিক কোথায় জানতে হলে এক্স বিন্দু থেকে অন্যদিকে আরেকটি রশ্মি আঁকতে হবে। আমাদের সেটি করার প্রয়োজন নেই, কারণ এক্স বিন্দুটির প্রতিবিম্বটি বের করে সেখান থেকে আমরা এটি জেনে নেব। এক্স বিন্দুর প্রতিবিম্ব বের করার জন্য দুটি রশ্মি আঁকতে হবে। একটি আগের মতো সরাসরি ও বিন্দুর সাথে যুক্ত করে ওয়াই আর রশ্মিটি যে রকম লম্বভাবে প্রতিফলিত হয়ে ওয়াই এর দিকে ফিরে গিয়েছে, এই রশ্মিটিও ঠিক একইভাবে এন বিন্দুতে প্রতিফলিত হয়ে এক্স এর দিকে ফিরে যাবে। দ্বিতীয় রশ্মিটি ওয়াই আর এর সাথে সমান্তরাল ভাবে আঁকা যেতে পারে। সেটা আচ্ছা, উত্তল আয়নার পি বিন্দুটি একটু অপেক্ষা করো নাবিল। প্রথম রশ্মিটা কোথায় গেছে? ও বিন্দু বরাবর, অর্থাৎ বক্রতার কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে যে রশ্মিটা যাবে সেই রশ্মিটা আবার ওই কেন্দ্র থেকে আবার ওই বরাবরই একই দিকে ফিরে আসবে। বুঝতে পারছি? কেন্দ্রের দিকে যে রশ্মিটা যাবে, ও বিন্দুটা তো আমাদের বক্রতার কেন্দ্র, কেন্দ্রের রশ্মিটা আবার সরাসরি ফিরে আসবে, যে পথে যাচ্ছে সে পথে ফিরে আসবে। আর দ্বিতীয় রশ্মিটা কি এক্স পি বরাবর একটা সমান্তরাল রশ্মি আঁকছি, সেটা পি বিন্দু থেকে কোন দিকে, প্রধান ফোকাসটা আমার যে দিকে আছে সেই বরাবর প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এমনভাবে প্রতিফলিত হবে যে প্রতিফলিত রশ্মিটাকে পিছনে বর্ধিত করলে আমাদের মনে হবে যে এটা প্রধান ফোকাস এফ থেকে আসতেছে রশ্মিটা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দ্বিতীয় রশ্মিটি ওয়াই আর এর সাথে সমান্তরাল ভাবে আঁকা যেতে পারে। সেটা উত্তল আয়নার পি বিন্দুতে স্পর্শ করলে মনে হবে যেন এফ বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। কাজে আমরা এফ পি কে যুক্ত করে কিউ এর দিকে বাড়িয়ে দিতে পারি। তারপর এফপি রেখাটি, এফপি রেখাটা ও এক্স রেখাকে এক্স বিন্দুতে ছেদ করেছে। এক্স প্রাইম, হ্যাঁ, বা এক্স ড্যাশ, এক্স প্রাইম বিন্দুতে, হ্যাঁ, এক্স প্রাইম বিন্দুতে ছেদ করেছে, যার অর্থ এক্স বিন্দুর প্রতিবিম্বটি হবে এক্স প্রাইম বিন্দুতে। এক্স প্রাইম থেকে ও ওয়াই রেখার ওপর লম্ব টানলে সেটা ওয়াই প্রাইম বিন্দুতে ছেদ করবে। যেহেতু আমাদের মনে হবে এক্স বিন্দুর প্রতিফলনটি আসলে এক্স প্রাইম বিন্দু থেকে, সে কারণে আমাদের মনে হবে ওয়াই বিন্দুর প্রতিফলনটি আসছে ওয়াই প্রাইম বিন্দু থেকে। কাজেই এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে এক্স ওয়াই এর প্রতিবিম্ব। দেখাই যাচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম সব সময় এক্স ওয়াই থেকে ছোট, এবং এক্স ওয়াই উত্তল আয়না থেকে যত দূরে থাকবে এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে তত ছোট। প্রতিফলনের নিয়ম ব্যবহার করে উত্তল কিংবা অবতল আয়নায় প্রতিবিম্ব আকার এই পদ্ধতিটি
ভালো করে জেনে রাখা দরকার। এটি পদার্থবিজ্ঞানের খুব প্রয়োজনীয় একটা পদ্ধতি। বোঝা যাচ্ছে x প্রাইম y প্রাইম থেকে আসলে সত্যিকারের আলো বিচ্ছুরিত হচ্ছে না। আমাদের শুধু মনে হচ্ছে বুঝি প্রতিবিম্বটি এখানেই আছে। কাজেই এটা অবাস্তব প্রতিবিম্ব। সাধারণ আয়নায় প্রতিবিম্বের সাথে তুলনা করে আমরা বলতে পারি এ এই প্রতিবিম্বটির অবস্থান হবে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে। বস্তুটি যত দূরে থাকবে প্রতিবিম্বটি ফোকাস বিন্দু তত কাছে তৈরি হবে। এই বিম্বটি অবাস্তব, এটি সোজা, এটি ছোট। বস্তুটি আয়না থেকে যত দূরে যাবে প্রতিবিম্বটি তত ছোট হবে। আচ্ছা আমরা ছোট একটু হতে থাকবে। হ্যাঁ এই পয়েন্টগুলো আমরা একটু বুঝি। প্রথমটা বলছে এটা ফোকাস আর মেরুর মাঝখানে। মেরু হচ্ছে আর, তোমরা একটু চিত্রে দেখো, মেরু মেরু হচ্ছে আর আর ফোকাস হচ্ছে এফ। তাহলে আমার প্রতিবিম্বটা এফ আর আর এর মাঝখানে। প্রথম কথাটা ঠিক আছে। আচ্ছা দ্বিতীয়টা কি বলেছে, এই প্রতিবিম্বটি অবাস্তব। অবাস্তব কখন প্রতিবিম্ব হয়, যখন রশ্মিগুলার প্রকৃত পক্ষে রশ্মিগুলো ওই জায়গাটায় যায় নাই কিন্তু ওই জায়গা থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে। অপসৃত হয় যখন, তখন সেটাকে বলা হয়, সেখানে যে প্রতিবিম্বটা হয় সেই প্রতিবিম্বকে বলা হয় অবাস্তব প্রতিবিম্ব। সাধারণত উত্তল আয়নায় সবসময় অবাস্তব প্রতিবিম্বই হয়। তো এই জন্য আমরা বলতে পারি এটা অবাস্তব প্রতিবিম্ব। হ্যাঁ, কারণ প্রতিফলিত রশ্মি দেখো পি কিউ বরাবর চলে গেছে, ওটাকে টেনে আমরা পিছনে বর্ধিত করছি যেখানে আমরা প্রতিবিম্ব দেখতেছি। আচ্ছা এখন তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম বাস্তব প্রতিবিম্ব আর অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য কী, বা কীভাবে বুঝবো যে এটা বাস্তব এটা অবাস্তব। বাস্তব অবাস্তব দুইটা প্রতিবিম্বই চোখে দেখা যায়, কিন্তু বাস্তব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, অবাস্তব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না, মানে পর্দার উপরে ফেললে এটা দেখা যায় না। বুঝতে পেরেছি? ওকে, 3 নম্বর পয়েন্ট যেটা বলেছে এটি সোজা। সোজা তো আমরা দেখতেই পাচ্ছি। এটা ছোট, বস্তুটা যত বড় ছিল দেখো এক্স ওয়াইটা যত বড় সেই তুলনায় কি এটা ছোট, এবং বস্তুটা আয়না থেকে যত দূরে যাবে অর্থাৎ বস্তুর দূরত্ব আর থেকে যত বাড়বে এই প্রতিবিম্বের দূরত্ব এফ এর তত কাছে চলে যাবে। ঠিক আছে, এই কথা তিনটাই বলেছে। তো আমার মনে হয় এই অংশটুকু আমরা সবাই বুঝতে পারছি, তাই না? উত্তল আয়নার এই অংশটুকু, উত্তল আয়নায় প্রতিবিম্ব কিভাবে হয়। আচ্ছা, তো আজকে আমাদের সময় খুব কম আছে, পরবর্তী ক্লাসে আমরা পড়ব অবতল গলীয় আয়না আর অবতল গলীয় আয়নার প্রতিবিম্ব কিভাবে হয়। তো এই অংশগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা এখনও ক্লাস করতেছে না তাদেরকে বলবা যে ক্লাস যদি না করো এনিহাও হয়তো শিখে নিতে পারবা, তবে ক্লাসে আসলে যেভাবে শেখানো হয় সেভাবে অন্য কোথাও শিখতে পারবে কি না আমি জানি না। হ্যাঁ, তো ক্লাসটা করাটা খুবই জরুরি। এই জন্য যারা ক্লাস করছে না তাদেরকে এই অংশটা জানাই দিবা যে পরবর্তী ক্লাসে আমরা রশ্মি চিত্র, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষায় হয় যে দর্পণে রশ্মি চিত্রগুলো আঁকা, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব।